হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ সিমস লাইক আ গ্রিক ট্র্যাজিক হিরো হু হ্যাড অল দ্য গ্রেট কোয়ালিটিস বাট ডেস্টিনি ওয়াজ অ্যাগেনস্ট হিম। আমাদের আজকের আর্টিকেলটা তাজউদ্দিন আহমেদকে নিয়ে। তো আমরা জানি আমাদের মুজিবনগর সরকারের অস্থায়ী সরকারের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার সময়ের যে সরকারটা গঠন করা হয়েছিল ডিপ্লোম্যাটিক কাজগুলো করার জন্য, সংগঠিত করার জন্য, সেই সরকারের প্রধান তাজউদ্দিন আহমেদকে নিয়ে আজকের আর্টিকেলটা। সো এটা একটা ডকুমেন্টারি, আমরা পরবর্তীতে দেখব যেখানে আছে। এটা ডকুমেন্টারিটার নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ অ্যান আনসাং হিরো, একজন হিরো। আনসাং হিরো বলা হয় ওই হিরোকে যেই হিরোর অনেক কন্ট্রিবিউশন আছে কিন্তু তাকে খুব একটা তার অবদানের জন্য তার নাম মনে রাখা হয় না। আনসাং হিরো মানে দেখবেন বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদুল্লাহ রিয়াদ অনেক ম্যাচ জিতাইছে, বাট সব ক্রেডিট কিন্তু সাকিব আল হাসানের কাছে চলে যাচ্ছে, বা অন্য তামিম ইকবালের কাছে চলে যাচ্ছে, মুশফিকের কাছে যাচ্ছে না। এরা হচ্ছে আনসাং হিরো। তো তাজউদ্দিন আহমেদ, এটা হচ্ছে সাবজেক্ট, সিমস লাইক মনে হয়, মানে সিম এখানে ভার্ব। তাজউদ্দিন আহমেদকে মনে হয় আর গ্রিক ট্র্যাজিক হিরো। তো গ্রিক ট্র্যাজিক হিরোটা কি, অ্যারিস্টটল সেটা বলছে, সেটা পোয়েট্রিতে বলা আছে যে গ্রিক ট্র্যাজিক হিরো তিনি বর্ণনা করছে। মানে আমরা গ্রিক ট্র্যাজেডিগুলো যদি দেখি, এই হিরো হ্যাভ আ গ্রেট কোয়ালিটি, তার অনেক কোয়ালিটি থাকে, বাট ফর সাম ভেরি মাইনর error, mistake, his downfall happens। মানে সামান্য একটু ত্রুটির কারণে তার অনেক ক্ষতি হয়ে যায়, তার পতন হয়। আমরা যদি দেখি যে আমরা হ্যামলেট যদি দেখি, তো রাজা কিং হ্যামলেট কিন্তু তার পতন হয়, হ্যাঁ এরকম। তো আপনারা সার্চ দিয়ে দেখবেন যে আসলে গ্রিক ট্র্যাজিক হিরো কি। এই যে গ্রিক ট্র্যাজিক হিরো বলছে এমন একটা ক্যারেক্টার, এমন একটা নায়ক যার জন্ম উচ্চ বংশীয় হবে, who experience a downfall, যার পতন হবে due to a combination of fate, তার ভাগ্যের জন্য তার পতন হতে পারে, and their own character flaws, তার ক্যারেক্টারের মধ্যে ডাউনফলের কোনো ত্রুটি থাকতে পারে। তো এটা আসলে যে ফ্লস সেটা বলছে এক্সেসিভ প্রাইড, অহংকার বেশি থাকার কারণে আসলে ট্র্যাজিক হিরোতে পতন হয়। তো এখানে আসলে এইভাবে বলছে তাজউদ্দিন আমাদের বিষয়টা তা না, কিন্তু তারা বলছে যে গ্রিক ট্র্যাজিক হিরোর মতোই তার আসলে খুব একটা অনেক কোয়ালিটিস থাকা সত্ত্বেও সামনে আসে নাই। তো এই ট্র্যাজিক হিরো তাজউদ্দিন আহমেদের সম্পর্কে একটা হু ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে বলছে হু হ্যাড অল দ্য গ্রেট কোয়ালিটিস, অর্থাৎ এই তাজউদ্দিন আহমেদের একজন বড় নেতা হওয়ার সব গুণাবলী ছিল, বাট ডেস্টিনি, কিন্তু তার ভাগ্য, কপাল বলি আমরা যেটাকে, ভাগ্য, ফরচুনেট মানে ফরচুন বলি আমরা, ওয়াজ এগেনস্ট হিম, কিন্তু তার ভাগ্য তার বিপক্ষে ছিল। তো এখানে একটা সাব হেডলাইন আছে, সাব হেডলাইনে বলছি ইন কনভারসেশন উইথ তানবীর মোকাম্মেল, তানবীর মোকাম্মেলের সাথে কথা বলার সময়। এটা কিন্তু একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ইন কনভারসেশন উইথ, কথা বলার সময়, ইন ডায়ালগ উইথ, কথা বলার সময়, ইন কমিউনিকেশন উইথ, কথা বলার সময়। এই প্রেপোজিশন ফ্রেজ কেন, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে, মাঝখানে নাউন থাকবে। তানবীর মোকাম্মেল হচ্ছে এই যে তাজউদ্দিন আহমেদ যে ডকুমেন্টারি, একটা ডকুমেন্টারি, এই ডকুমেন্টারিটা তিনি বানাইছে। আমরা যদি দেখি তানবীর মোকাম্মেল হচ্ছে এই যে উনি হচ্ছে তানবীর মোকাম্মেল, উনি এই ডকুমেন্টারিটা বানাইছে, ফিল্ম মেকার নিশ্চয়ই তিনি। তারপর আসছে তানবীর মোকাম্মেলের সাথে কথা বলার সময়, ডিরেক্টর অফ দ্য ডকুমেন্টারি, এই ডকুমেন্টারি পরিচালনার সময় তিনি বলছে, এই কথা বলছে। তো এখানে আমরা জানি তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর ছিল, স্বাভাবিকভাবেই ছবিটা চলে আসে। তো এখানে ডেইলি স্টার একটা প্রশ্ন করছে, তো প্রশ্নটাতে ডেইলি স্টার বলছে হোয়াট ইন্সপায়ার্ড ইউ, ইন্সপায়ার্ড এখানে বাদ, কোন বিষয়টা আপনাকে উদ্বুদ্ধ করেছে, প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, মোটিভেট করেছে। ইন্সপায়ার্ড, কোন বিষয়টা আপনাকে মোটিভেট করেছে। এখানে ইউ বলতে এই মোকাম্মেল হোসাইন, এই তানবীর মোকাম্মেলকে। ডেইলি স্টার বলছে কোন বিষয়টার কারণে আপনি মানে ইন্সপাইরেশন পাইছেন টু মেক দ্য ডকুমেন্টারি তাজউদ্দিন আহমেদ অ্যান আনসাং হিরো। যে তাজউদ্দিন আহমেদ আনসাং হিরো এই ডকুমেন্টারি যে বানাইছেন, তার পিছনের আপনার মোটিভেশনটা কি, ইন্সপাইরেশনটা কি, এটা ডেইলি স্টার বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমি বলিনি, আপনারা অনেকেই বলবেন যে আসলে এই আর্টিকেলে
ডেইলি স্টার থেকে জ্ঞান নিচ্ছি অথবা এটা কি পলিটিক্যাল আর্টিকেল কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমার টার্গেট থাকে যে আপনাদেরকে হিস্ট্রি জানানো, আপনাদেরকে ভোকাবুলারি জানানো, গ্রামার জানানো। আই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স, স্পেশালি সাম হিস্ট্রি ইউ মাস্ট রিমেম্বার। কিছু ইতিহাস আপনি ভুলে গেলে সব কিছু আপনি ভুলে যাবেন। স্বাধীনতার ইতিহাস আসলে যে যেই দলেরই হন সেটা সবারই সম্পদ। তারপর আসেন তানভীর মোকাম্মেল উত্তর দিছে, তার প্রশ্ন করছে আপনি কেন এই ডকুমেন্টে এটা বানাইছেন। সে উত্তর দিছে তাজউদ্দিন আহমেদ ওয়াজ আ রেয়ার বাংলাদেশি পলিটিশিয়ান, বা তাজউদ্দিন আহমেদ ছিল একজন রেয়ার, মানে কি আমরা বলি অসাধারণ, রেয়ার অর্থ এখানে, অথবা খুবই বিরল, এটা অ্যাডজেক্টিভ এখানে, বিরল একজন বাংলাদেশ, মানে তার তুলনায় কেউ নাই এরকম রেয়ার। দ্বিতীয়টি খুব কম পাওয়া যায়। তাজউদ্দিন আহমেদ ওয়াজ এ রেয়ার বাংলাদেশি পলিটিশিয়ান, অসাধারণ একজন বাংলাদেশি পলিটিশিয়ান, মানে তাজউদ্দিন আহমেদ। ইনকারাপ্টিবল অর্থ হচ্ছে সাধারণত যেই মানুষ খুব একটা দুর্নীতিগ্রস্ত হয় না, এই শব্দটার অর্থটা দেখব। ইনকারাপ্টিবল মানে এক কথা হচ্ছে অনেস্ট, ট্রাস্টওয়ার্দি, কেমন? তো এখানে এই অনেস্ট বিষয়টা আসল, নট সাসেপ্টেবল টু কারাপশন, অর্থাৎ দুর্নীতি নিয়ে যার সন্দেহাতীতভাবে দুর্নীতিমুক্ত, হ্যাঁ, বিশেষ করে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, লোভমুক্ত, ইনকারাপ্টিবল। হাইলি এডুকেটেড, তিনি ছিল খুব উচ্চশিক্ষিত। সেকুলার মানে আমাদের বাংলাদেশে অনেকে মনে করে সেকুলার মানে হচ্ছে ধর্ম বিদ্বেষী, ধর্ম বিশ্বাস করে না এরকম মানুষ, কিন্তু যারা ধর্ম বিশ্বাস করে না তারা কিন্তু সেকুলার না। সেকুলার মানুষ হচ্ছে আপনি মুসলিম বাট ইউ টলারেট আদার রিলিজিয়ান্স, ইউ মানে লিভ উইথ আদার রিলিজিয়াস পিপল পিসফুলি। অ্যান্ড আমাদের বাংলাদেশের অনেকেই সেকুলার, সে নিজেও জানে না কিন্তু সে সেকুলার, এবং তারা যদি কেউ সেকুলার বলে সে লাফতে উঠবে। ইন্ডিয়াতে মানে হিন্দুর মাঝখানে মুসলমানরা আছে, সেকুলার হিন্দুদের কারণে বাংলাদেশে মুসলমান সমাজের যেই হিন্দুরা আছে তারাও আছে সেকুলারদের কারণে। আমরা মোটামুটি সবাই সেকুলার, আমাদের দেশের হিন্দুরা ভালো আছে। অর্থাৎ কেউ যদি বলে যে স্যার সেকুলারের ব্যাখ্যাটা এরকম দিলেন কেন, বা আমি দিলাম কেন, আসলে আপনারা যারা আপনার পাশে হিন্দু বন্ধু আছে আপনিও কিন্তু সেকুলার মানে হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করবেন, পালন করে অন্য ধর্মাবলম্বী মানুষের ওগুলো নিয়ে আপনার কোনো বিদ্বেষ অথবা তাদের কোনো শত্রুতা মনোভাব আপনার থাকবে না, এটা হচ্ছে সেকুলার। প্রফাউন্ডলি প্যাট্রিয়টিক, জাস্ট এগুলো আমার আসলে ডিকশনারির কথা, আমার কথা না। প্রফাউন্ডলি প্যাট্রিয়টিক, তিনি ছিলেন গভীরভাবে দেশপ্রেমিক একজন মানুষ। অ্যান্ড অ্যান অর্গানাইজেশনাল উইজার্ড, তিনি ছিলেন একজন সংগঠক। উইজার্ড অর্থ আমরা জানি কোনো বিষয়ে খুব বেশি দক্ষ হইলে আমরা সাধারণত এখানে উইজার্ড বলি। এখানে হলে সাংগঠনিক উইজার্ড বলার কারণ হচ্ছে, দেখেন যখন 25শে মার্চ যখন পাকিস্তান মানে মানুষ হত্যা শুরু করলো রাতের বেলা, যখন তারা প্রকাশ্যে যুদ্ধ শুরু করে দিল, তখন কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তো বাংলাদেশের তখন বিশৃঙ্খল অবস্থা, একটা সুশৃঙ্খল জিনিস আনার জন্য একটা নেতৃত্বের বিকল্প নাই। আপনি আর আমি কিন্তু কোনো নেতৃত্ব ছাড়া কেউ যুদ্ধতে যায়নি, একটা চেইন ছিল, একটা কমান্ড ছিল যে আমরা ওখানে যাব, ট্রেনিং নিব, ওইভাবে সংগঠিত হবো, অস্ত্র এইভাবে আসবে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অর্গানাইজেশনাল উইজার্ড, এবং এগুলো এমনি হয় না, এগুলো কিন্তু অস্থায়ী সরকারের মাধ্যমে এগুলো সব নিয়ন্ত্রিত হয়েছে। তো সেটাই বলছে, এই কাজগুলো আসলে তাজউদ্দিন আহমেদ করছে। তারপর বলছে আই মানে হচ্ছে তানভীর মোকাম্মেল। আই হ্যাড ডিপ রেসপেক্ট, আমার গভীর সম্মান আছে। ছিল আমার গভীর সম্মান ছিল ফর দিস পার্সোনাল ট্রেটস মানে হচ্ছে কোনো কারো ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। ট্রেট বলছে ক্যারেক্টারিস্টিক, অ্যাট্রিবিউট, ফিচার, কোয়ালিটি, ডিস্টিংগুইশিং কোয়ালিটি আর ক্যারেক্টারিস্টিক্স, কারো অসাধারণ বৈশিষ্ট্যকে এখানে ট্রেট বলছে। এখানে বলছে আই হ্যাড ডিপ রেসপেক্ট, আমার গভীর সম্মান ছিল ফর দিস পার্সোনাল ট্রেটস, এরকম ব্যক্তিগত মানে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তাজউদ্দিন আহমেদ, অর্থাৎ তাজউদ্দিন আহমেদের এই যে পার্সোনালিটির কারণে আমার তার প্রতি সম্মান ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ ডিসাইসিভ রোল। তো ডিসাইসিভ রোল জিনিসটা হচ্ছে অসাধারণ অবদান, যেই রোলের কারণে একটা ম্যাচ ঘুরে যায়, যেই রোলের কারণে একটা যুদ্ধে জয় করা যায়। তো বলছে ডিসাইসিভ রোল হচ্ছে সেই রকম রোল রেফার্স টু পজিশন আর ফাংশন দ্যাট ইজ ক্রিটিক্যাল ইন ডিটারমাইনিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল মানে এখানে গুরুত্বপূর্ণ। ডিটারমাইনিং দ্য আউটকাম অফ এ ইভেন্ট আর সিচুয়েশন, যে কোনো ঘটনার পেছনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান যেটা সেটাকে বলে এটা। ইট এমপ্লাইজ দ্যাট অ্যাকশনস আর ডিসিশনস, অর্থাৎ এটা বলতে বোঝায় এমন সব কাজ উনি করছে, এমন সব ডিসিশন উনি নিয়েছে অ্যাসোসিয়েট উইথ দ্য রোল, স্বাধীনতার জন্য, দ্যাট আর হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, যেগুলো ছিল খুবই দরকারি। তো সে ফর তার অসাধারণ অবদান বলতে পারি ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, অর্থাৎ আমার গভীর সম্মান ছিল এই মানুষটার ব্যক্তিত্বের কারণে এবং অ্যাজ ওয়েল এজ এবং তার অসাধারণ যুদ্ধে অসাধারণ অবদানের জন্য তার প্রতি আমার সম্মান ছিল। ইভেন্টস মানে ঘটনা, কোন সময়ের ঘটনা? যুদ্ধের সময়ের ঘটনা। ইন দ্য 1971 ওয়ার, 1971 সালে যুদ্ধের সময়ের ঘটনা ঘটনাগুলো হ্যাপেন্ড এখানে হচ্ছে অলমোস্ট উইথ বিবলিক্যাল প্রপোর্শনস। তো বিবলিক্যাল প্রপোর্শন যেটা একটা ইডিওমেটিক্যাল টার্মস, যেটা দ্বারা বোঝায় হিউজ ইফেক্ট, হিউজ ইম্প্যাক্ট। তো আমরা যদি দেখি বিবলিক্যাল প্রপোর্শন বলছে এটা একটা ইডিয়ম ইউজ টু ডেসক্রাইব সামথিং এক্সেপশনালি লার্জ, অর্থাৎ কোনো কিছু যদি ব্যাপক বড় হয়, কোনো কিছুর পরিমাণ যদি ব্যাপক ছাড়িয়ে যায়, সেটাকে বলছে সিভিয়ার হয়, ক্যাটাস্ট্রফিক হয়, সেটাকে বলে biblical proportions, often on a scale comparable to events described in the Bible. বাইবেলে এই বিষয়গুলো ব্যাপক, মানে কোনটা, মানে যে কোনো, মানে আমরা এখানে মহামারী, যুদ্ধ, এগুলো বাইবেলে ব্যাপকভাবে যখন বর্ণনা করে সেগুলোর সাথে তুলনা করে বলছে যে স্বাধীনতার যুদ্ধের ঘটনাগুলো অনেক বড়। কেন বড় আপনারা কিন্তু দেখবেন আস্তে আস্তে। হ্যাপেন অলমোস্ট বিবলিক্যাল প্রপোর্শনস, 3 মিলিয়ন পিপল কিলড, 30 লক্ষ মানুষ মারা গেছে। মোর দেন 200,000 মানে হচ্ছে 2 লক্ষ। উইমেন র্যাপড, 2 লক্ষ নারী র্যাপ হয়েছে। অ্যান্ড 10 মিলিয়ন পিপল, 10 মিলিয়ন বলতে বোঝাচ্ছে 1 কোটি মানুষ ফোর্সড, বাধ্য করা হয়েছিল টু মাইগ্রেট টু ইন্ডিয়াতে যেতে। তো এখানে বলছে যে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করছে। এখানে মাইগ্রেট মানে সেখানে চলে গেছে। নেভার ইন হিস্ট্রি, ইতিহাসে এর আগে এরকম কোনো ঘটনা নাই। হ্যাভ সো মেনি পিপল মাইগ্রেটেড, ইতিহাসে এর আগে এত মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় নাই। এই যে আমরা সংখ্যা নিয়ে বিভিন্ন রকম বলি, এমনি তো মানুষগুলো চলে যায়নি। তো বলছে এমন হয় নাই। ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার ইন এভরি সেন্স অফ দ্য টার্ম, দ্য 1971 ওয়ার, অর্থাৎ যেইভাবেই আপনি বলেন 1971 সালের এই যুদ্ধ ওয়াজ অ্যান ইপিক ওয়ার, এটা অনেক বড় একটা যুদ্ধ ছিল, মহাযুদ্ধ ছিল। ইপিক ওয়ার বলার অর্থ হচ্ছে একটা বিশাল যুদ্ধ। ইপিক ওয়ার শব্দটা যদি আমরা দেখি, ইপিক ওয়ার বলতে বোঝায় লার্জ স্কেল, বড় ধরনের যুদ্ধ, সিগনিফিক্যান্ট কনফ্লিক্ট, অফেন ওয়ান উইথ হিস্ট্রিক্যাল কালচারাল ইম্পর্টেন্স, অর্থাৎ তাদের অস্তিত্বের, স্বাধীনতার, জাতীয়তাবাদের যে সংগ্রাম, সেটা ব্যাপক আকারে এটা যুদ্ধ ছিল। অ্যান্ড ইট ওয়াজ অলসো এ পিপলস ওয়ার, এবং এটা ছিল এক সাধারণ মানুষের যুদ্ধ, এটা কোনো মিলিটারি যুদ্ধ ছিল না। যে আমরা যেমন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, তাদের মিলিটারি সক্ষমতা দেখাইছে, এই যুদ্ধটা কিন্তু এমন কারণে হয় না যে একটা দেশের একটা দেশ ভ্যানিশ করে দেবে, এটা ভ্যানিশ করার মতো না। কিন্তু আমাদের যে বিষয়টা ছিল কোনো শক্তি সামর্থ্য দেখানো না, আমাদের বিষয়টা ছিল আমাদের অধিকারের বিষয়। আমরা দেখা গেছে যে আমাদের দেশের যে আয়গুলো ছিল 12 আনা, তাদের চলে যেত, কিন্তু আমরা সেখান থেকে সিকিভাগ, আমাদের জিনিসে আমরা সিকিভাগ পেতাম। আমাদের মানুষের প্রমোশন ছিল না, আমাদের চাকরিতে কোঠা সমস্যা ছিল, অনেক কিছু ছিল, আমরা হয়তো জানি না বলে অনেক কথা বলি। আসলে ইতিহাস প্রয়োজন হয় আমাদের। মিলিয়ন্স অফ ফ্যামিলিজ, লক্ষ লক্ষ পরিবার ওয়ার এফেক্টেড, আক্রান্ত হয়েছিল। অ্যান্ড টুক পার্ট ইন দিস ওয়ার, এবং তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বাট আফটার ইন্ডিপেন্ডেন্স, কিন্তু এই স্বাধীনতার পরেই, টু গ্লোরিফাই ওয়ান পার্সন, একটা মানুষকে এবং একটা পরিবারকে গ্লোরিফাই করার জন্য, গ্লোরিফাই অর্থ কি? প্রশংসা করার জন্য, অথবা কারোর সাফল্য তুলে ধরার জন্য, দ্য রোলস অফ আদার, এবং একটা পরিবারের পেছনে মানুষ প্রশংসা করতে করতে দ্য রোলস অফ আদার্স, অন্যান্য মানুষের যে অবদান, বিশেষ করে লাইক তাজউদ্দিন আহমেদ অ্যান্ড হিজ কমরেডস, বিশেষ করে তাজউদ্দিন আহমেদ এবং তার যে আরও 3 জাতীয় নেতা আছে, আমাদের 4 জন জাতীয় নেতা আছে, তারা সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামান, এই যে 4 জনের নাম বললাম, এই 4 জনকে বলছে কমরেডস, এই 3 জনকে বলছে কমরেডস, এবং তাদের সাথে তাজউদ্দিন আহমেদ, এই 4 জনের অবদানগুলো মানে কি করা হয়েছে? হু হ্যাড সাকসেসফুলি লেড দ্য ওয়ার, এই 4 জনের সম্পর্কে বলছে যারা সফলতার সাথে যুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, ওয়ার নেগলেক্টেড, তাদের অবদানকে অবহেলা করা হয়েছিল।
ওয়ার নেগলেক্টেড। তো ওয়ার নেগলেক্টেড ভার্বের সাবজেক্ট কিন্তু আমরা যদি বলি ফ্যামিলি, বাট আফটার দ্য রোল হচ্ছে, রোল হবে তাদের রোল ওয়ার নেগলেক্টেড। তো আপনারা বলবেন যে সাবজেক্ট এখানে ভার্ব এখানে এত কিছু কেন? আমরা যখন প্রেপোজিশন নিয়ে আসি তখন তার আগে শব্দটা নাউন থাকে। আবার আমরা যখন এই যে এগুলো বলে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনছি, এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করছে। তো এটা এই কারণে এগুলোর পরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর রুলস হচ্ছে ভার্ব। দ্য রুলস ওয়ার নেগলেক্টেড, তাদের রুলকে অবহেলা করা হয়েছিল। দেয়ার ওয়াজ অলসো দ্য ট্র্যাজিক ওয়ে দিস স্টার ক্রসড ম্যান, বলছে দেয়ার ওয়াজ অলসো দ্য ট্র্যাজিক ওয়ে, এবং আরও ছিল কি, খুব বিয়োগাত্মক বেদনাত্মকভাবে এই মহান ব্যক্তিটি ট্র্যাজিক ম্যান ওয়াজ লেটার মার্ডার, তাকে হত্যা করা হয় ইনসাইড ঢাকা জেল ইন 1975, 1975 সালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলে তাকে হত্যা করা হয়। এটা সম্ভবত 15 আগস্ট 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তারপরে 3 নভেম্বর, যেটাকে আমরা এখন জেল হত্যা দিবস বলি, ঘাতকেরা সেই ধারাবাহিকতায় আপনার তাদেরকে জেলে গুলি করে হত্যা করে। টু মি, আমার কাছে, মানে এখানে বলতেছে তানভীর মোকাম্মেল বলতেছে, আমার কাছে তাজউদ্দিন আহমেদ সিমস লাইক এ গ্রেট ট্র্যাজিক হিরো, বলছে আমার কাছে তাজউদ্দিন আহমেদ একজন ট্র্যাজিক হিরো, হু হ্যাড অল গ্রেট কোয়ালিটিস, যার সকল ধরনের কোয়ালিটি ছিল, বাট ডেস্টিনি ওয়াজ অ্যাগেনস্ট হিম, কিন্তু তার ভাগ্য তার পক্ষে ছিল না। আই অলওয়েজ এখানে অ্যাডভার্ব, এখানে সাবজেক্ট আই এবং ভার্ব ওয়ান্টেডের মাঝখানে একটা অ্যাডভার্ব বসছে। আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক আ ডকুমেন্টারি, আমি সবসময় চাইছিলাম যে আমি একটা ডকুমেন্টারি বানাবো, শর্ট ফিল্ম বানাবো ইতিহাসের উপরে, অন দিস রিমার্কেবল ম্যান, এই অসাধারণ মানুষের উপরে, ইনার হিস্ট্রি, অর্থাৎ আমাদের ইতিহাসের এই অসাধারণ ব্যক্তির উপরে আমি একটা ডকুমেন্টারি বানাতে চেয়েছিলাম। বাট দ্য স্পেসিফিক মোমেন্ট, বলছে বিশেষ মুহূর্ত, আই রেকন মানে আই থিঙ্ক অথবা আই এজিউম, আমি মনে করি, আই রেকন শব্দের অর্থটা দেখব, রেকন মানে হচ্ছে ক্যালকুলেট হতে পারে, কোনো কিছু অনুমান করা। আপনি বলতে পারেন না আমার মনে হয়, এরকম ক্ষেত্রে আপনার রেকন, কনসিডার, এই ক্ষেত্রে আপনি রেকন ব্যবহার করতে পারেন। বলছে আমার মনে হয়, ওয়াজ দেন তাজউদ্দিন আহমেদস ডটার, বলছে আমি ওয়াজ দ্য হোয়েন তাজউদ্দিন আহমেদ ডটার, যখন তাজউদ্দিন আহমেদের মেয়ে, যার নাম হচ্ছে শামিন হুসাইন মিমি, অ্যাপ্রোচড মি, কেমন, এখানে এই ডটারটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে অ্যাপ্রোচড। এইখানেও আমরা দেখলাম এই ডটারের একটা অ্যাপোজিশন বাদ গেছে, সাবজেক্ট ভার্বের মাঝখানে চলে আসছে অ্যাপোজিশন। তাজউদ্দিন আহমেদের মেয়ে অ্যাপ্রোচড মি, অ্যাপ্রোচ তো কারো কাছে আসা, আমার কাছে এসেছিল, টু মেক দ্য ফিল্ম, এখানে তার কাছে আসা না, দুজনের হয়তো কোথাও সাক্ষাৎ হয়েছে এবং এই বিষয়ে আগ্রহ দেখাইছে, টু মেক দ্য ফিল্ম অন হার ফাদার, অর্থাৎ তার বাবার বিষয়ে ফিল্ম বানানোর জন্য আমার সাথে তাজউদ্দিন আহমেদ মেয়ের কথা হয়েছিল। তো আমরা ছবিটা যদি দেখি, এ হচ্ছে তাজউদ্দিন আহমেদের মেয়ে। তারপর ডেলিস্ট আরেকটা প্রশ্ন করছে, তাজউদ্দিন আহমেদ রিমেইনসটা এখানে ওভারশ্যাডোড হচ্ছে কারো ছায়ায় থাকা। দেখবেন আপনার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু হাইলাইট থাকে, কিছু বন্ধু কারো বন্ধুর ছায়ায় মানে জীবনটা পার করে ফেলে। ওভারশ্যাডোড ইন আওয়ার মেইন স্ট্রিম ন্যারেটিভস, অর্থাৎ আমাদের যে সংবাদপত্র অথবা ফিল্মের জগতে তাজউদ্দিন আহমেদকে সবসময় ওভারলুক করা হয়েছিল, আসলে ওভারলুক করা হয়েছিল। ফিল্মগুলোতে খুব একটা আমি স্বাধীনতার 7-8টা ছবি দেখছি, যে ছবিগুলোর কিন্তু এমন না যে আওয়ামী লীগের পিরিয়ডে বানানো হয়েছিল, ছবিগুলো সবই কিন্তু আপনার 90-এর আগের মানে ফিল্ম, 75 পরবর্তীতে আপনার 90-এর এরশাদের সময় বা 75-এর পরে বানানো। তো সেখানে কিন্তু তারা তাজউদ্দিন আহমেদকে জন্য তারা একটা প্লট রাখে নাই। ডু ইউ থিঙ্ক দেয়ার হ্যাজ বিন ডেলিভারেট পলিটিক্যাল অ্যামনেশিয়া সারাউন্ডিং হিজ লিগ্যাসি? এগুলো কিন্তু খুব টাফ ইংলিশ। বলছে আপনি কি মনে করেন, বলছে তাজউদ্দিন আহমেদ সবসময় ছায়ায় ছিল, আমাদের চলচ্চিত্র বলেন, পত্রিকা বলেন, ডকুমেন্টারি বলেন, সব জায়গায় সে ছায়া চরিত্রে ছিল। তো প্রশ্ন করছে আপনি কি মনে করেন দেয়ার ইজ বিন এ ডেলিভারেট পলিটিক্যাল অ্যামনেশিয়া, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি তাকে
আড়াল করে রাখা হয়েছে। সারাউন্ডিং হিজ লিগেসি, লিগেসি হচ্ছে কারো অর্জন। তো অ্যামনেশিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার ভুলে যাওয়া, লস অফ মেমোরিজ, স্মৃতিভ্রম। অ্যামনেশিয়া রেফার্স টু লস অফ মেমোরিজ ইনক্লুডিং ফ্যাক্টস। এই যে আমাদের মধ্যে কিন্তু এখন একটা অ্যামনেশিয়া কাজ করতেছে, ফরগেটিং দ্য লিবারেশন ওয়ার। হ্যাঁ, এটা দিয়ে কোনো ভাতা নেওয়ার দরকার নাই, এটা নিয়ে কিছু তো, কিন্তু হিস্ট্রি মানে আমাদের সঠিক পথ দেখায়, যেন আমাদের একটা তাদের প্রতি সম্মান থাকে। তো এখানে বলছে আমাদের এই যে ফ্যাক্টস ভুলে যাওয়া, স্মৃতি ভুলে যাওয়া, হ্যাঁ, ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্সগুলো ভুলে যাওয়া, এগুলো হচ্ছে অ্যামনেশিয়া, লস অফ মেমোরিজ। আমরা কিন্তু ফ্যাক্টস, ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্স এগুলো ভুললে আমাদের অস্তিত্ব সংকট হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের যেই ছোটো গল্পগুলো আছে, উপন্যাসগুলো আছে, এগুলো হচ্ছে তার লিগেসি। আমরা লিগেসি শব্দের অর্থ যদি দেখি, লেগেসি অর্থ হচ্ছে ইনহেরিটেন্স, অ্যামাউন্ট অফ মানি প্রপার্টি লেফট টু সামওয়ান ইন এ উইল, অর্থাৎ আপনার পূর্বপুরুষের জন্য রেখে যাওয়া আপনার সম্পদ। তো এখানে লিগেসি বলতেছে তাজউদ্দিন আহমেদের মানে কর্মযোগ্য কাজ, তার রেখে যাওয়া অবদান। তো বলছে আপনি কি মনে করেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এইগুলো মানে আমরা ভুলে গেছি? তারপর তানভীর মোকাম্মেল বলছে দ্য লিবারেশন ওয়ার অফ 1971, অর্থাৎ 1971 সালের যুদ্ধ ইজ দ্য মোস্ট গ্লোরিয়াস লিগেসি অফ আওয়ার নেশন। লিগেসি মানে এখানে অর্জন। বলছে এটা হচ্ছে, যুদ্ধটা হচ্ছে আমাদের সবচেয়ে গ্লোরিয়াস, গর্বের একটা অর্জন। অ্যান্ড অলসো দ্য ভেরি, তো রেইজন রাট্রা মানে অস্তিত্ব আমাদের, ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব হচ্ছে এই যুদ্ধটা, মানে এই সংগ্রামটা, টু বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ এই যে আমরা স্বাধীন, কেন স্বাধীন, এটা একটা অস্তিত্ব। তো রেইজন রাট্রা আমরা একটা অর্থটা দেখব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, সবচেয়ে বড় কারণ, পারপাস অফ সামওয়ান সামথিংস এক্সিস্টেন্স, অর্থাৎ কারো অস্তিত্বের প্রধান কারণ, এটাকে আমরা রিজন রাট্রা বলি। তো বলছে অলসো ভেরি রিজন রাট্রা ফর বাংলাদেশ টু বি ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ যে আজকে বাংলাদেশ স্বাধীন, এটার প্রধান কারণ এটা কিন্তু এই যুদ্ধটা। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্য যে দেয়ার হ্যাভ বিন কোয়ার্টার্স, অর্থাৎ আমাদের সমাজের অনেক মানুষ আছে, কোয়ার্টার্স হচ্ছে পার্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কিছু মানুষ আছে ইন বাংলাদেশ, হু ট্রাইড, যারা চেষ্টা করেছিল, অ্যান্ড আর স্টিল ট্রাইং, এবং তারা এখনও চেষ্টা করছে, টু অবলিটারেট, তারা মুছে ফেলতে চায়, দ্য মেমোরিজ অফ আওয়ার পিপল, আমাদের মানুষের এই যুদ্ধের স্মৃতি ভুলে যেতে চায়, অ্যাবাউট দ্য ওয়ার, এই যুদ্ধ সম্পর্কে। আচ্ছা, আপনি বলেন, এই যে অবলিটারেট অর্থ মুছে ফেলা, কত পাওয়ারফুল না, কত সুন্দর না সেন্টেন্স স্ট্রাকচারগুলো। বাংলাদেশে আপনারা অনেকে বলেন ডেইলি স্টার কেন পড়ি, ভাই ডেইলি স্টারের অল্টারনেটিভ যে নিউজ পেপারগুলো, সেগুলো ওই রকম মানেন না, আর এই ভোকাবুলারিগুলো আপনার খুব বেশি কাজে লাগবে। মানে আমি দীর্ঘদিন পড়াচ্ছি, এই কারণে পড়াচ্ছি। তো তারপরে বলছে যে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ যারা চেষ্টা করেছিল এবং এখনও তারা চেষ্টা করছে, যে তারা মুছে ফেলতে চায় আমাদের এই যুদ্ধের স্মৃতি। তারপর চেক নোবেলিস্ট মিলান কান্ডেরা, তার কথা চলে আসছে। তিনি বলছিল দ্য স্ট্রাগল অফ পিপল বলতে জেনারেল পিপল, কমন পিপল, অর্থাৎ সাধারণ মানুষের যে সংগ্রামটা এগেনস্ট পাওয়ার, সরকারের বিরুদ্ধে অথবা শাসকের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, ইজ দ্য স্ট্রাগল অফ মেমোরি এগেনস্ট ফরগেটিং, অর্থাৎ সাধারণ মানুষের যে যুদ্ধটা, সে যুদ্ধটা সাধারণ মানুষ সবসময় কেন যুদ্ধ করে, মানে যেমন আমাদের 5ই আগস্ট একটা সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামটা সাধারণ মানুষের কিসের সংগ্রাম ছিল? সংগ্রাম ছিল যে সরকার সাধারণ মানুষের অধিকার, তাদের যে ভোটাধিকার সব কিছু কেড়ে নিছে। তো এই সাধারণ মানুষ কিন্তু সরকারকে এগুলো মনে করিয়ে দিতে হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা স্বাধীনতা 71 কেন ভুলবো না, আমরা কেন ভুলবো না, কারণ আমাদের এটা সাধারণ মানুষের অর্জন। তো এই জিনিসটাকে বলছে এই যে মিলান কান্দেরা, তিনি এই কথাটাকে ব্যাখ্যা করছে এইভাবে, যে স্ট্রাগল অফ পিপল এগেনস্ট পাওয়ার, স্ট্রাগল অফ মেমোরি এগেনস্ট ফরগেটিং, এটা উনি বলছে। উনি হচ্ছে একজন চেক বর্ন ফ্রেঞ্চ রাইটার। তো বলছে এই জিনিসটা এইভাবে সাজেস্ট করছে, অপ্রেসিভ পাওয়ার্স, অর্থাৎ শক্তিগুলো, রাষ্ট্রীয় শক্তি বলতে এখানে শোষক শ্রেণী, অফেন ট্রাই টু ইরেজ হিস্টোরি, তারা সবসময় ইতিহাস মুছে ফেলতে চায়, রিরাইট ফ্যাক্টস, তারা কি করে, নতুন করে তাদের মন মতো নতুন একটা সত্যের জন্ম দেয়। যেমন আমরা এখন দেখতেছি মিথ্যা অনেক কিছু তৈরি করতে চেষ্টা করছে, আমরা বিভিন্ন সময় দেখতেছি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যারা ন্যারেটিভ দাঁড় করে, মেক পিপল ফরগেট পাস্ট ইনজাস্টিসেস,
এবং অর্থাৎ তারা চায় যেন মানুষ ভুলে যায় তাদের যে অতীত যে শোষণ সেটা ভুলে যায়, এটা শাসক শ্রেণী সবসময় চায়। অর্ডিনারি পিপল কিন্তু সাধারণ মানুষ রেসিস্ট এটার বিরুদ্ধে দাঁড়ায় বাই প্রিজার্ভিং মেমোরিজ। তারা স্মৃতিকে ধারণ করে। এই যে আমরা 71 কেন স্মৃতিতে ধারণ করব, যেন কোনো অপ্রেসিভ পাওয়ারস আইসা আমাদের ভুলিয়ে না দিতে পারে। সাধারণ মানুষ টেলিং স্টোরিজ, তাদের স্মৃতির কথা বলতে থাকে, রিমেম্বারিং দ্য ট্রুথ, সত্যের কথা তারা আবার মনে করে। মেমোরি বিকামস ফর্ম অফ রেসিস্ট্যান্স, এবং তাদের স্মৃতিটাই একসময় তাদেরকে বেঁচে থাকার প্রেরণা দেয়, অনুপ্রেরণা দেয়। যুদ্ধ মানে তাদের হার যেন না তারা না মানে, এ ওয়ে টু কিপ জাস্টিস অ্যান্ড আইডেন্টি অ্যালাইভ। এভাবেই ন্যায় বিচার এবং তাদের অস্তিত্ব এস্টাবলিশ হয়, বেঁচে থাকে। তো এই সেন্টেন্সের ব্যাখ্যা কিন্তু এটা, যে সাধারণ মানুষের যুদ্ধটাই থাকে যেন তাদের যেই শোষকের যে অন্যায় সেগুলো যেন শোষক ভুলে না যায়, আমাদের চাইলেও তারা যেন ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাতে না পারে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, মাই জব এজ অ্যান আর্টিস্ট, একজন শিল্পী হিসাবে আমার কাজ, উনি বলতেছে আমার শিল্পী হিসেবে একজন কাজ ইজ টু রিকাইন্ডল অর্থ হচ্ছে পুনরায় জাগরণ করা, জাগৃত করা, জাগিয়ে তোলা, পুনরায় জাগিয়ে তোলা। বলছে শিল্পী হিসেবে আমার কাজ হচ্ছে পুনরায় জাগিয়ে তোলা দোজ মেমোরিজ, স্বাধীনতার ওই স্মৃতিগুলো, অব আওয়ার পিপল হুইচ দ্য পাকি মাইন্ডেড রুলিং ক্লিক্স, অর্থাৎ পাকিস্তানি মতাদর্শের শাসক গ্রুপ। ক্লিক্স মানে এখানে গোষ্ঠী, এ স্মল ক্লোজ নিট গ্রুপ মানে খুব সুসজ্জিত একটা ছোট্ট গ্রুপ অফ পিপল হু ডু নট রেডিলি অ্যালাউ আদার্স টু জয়েন দেম। সার্কেল আমরা বলি না, 4-5 জন বন্ধু একটা স্ট্রং সার্কেল থাকে। এখানে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা কি করতে চায়, ওয়ান টু ইরেজ, যারা এগুলো মুছে ফেলতে চায়। মাই জব অ্যাজ আ ফিল্ম মেকার, বলছে একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে আমার কাজই হচ্ছে, জব মানে এখানে রেসপন্সিবিলিটি, ইজ টু গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, অর্থাৎ আমার কাজই হচ্ছে এই বিষয়ে মানুষের যারা এটা বাঁচিয়ে রাখতে চায় তাদের জন্য এটা বানিয়ে যাওয়া। দ্য প্রবলেম অলসো রিমেইনড উইদিন তাজউদ্দিনস ওন পার্টি, বলছে তাজউদ্দিনের যে ও রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের মধ্যে সমস্যা আছে। কেন সে ভুলে গেছে, এটার জন্য আওয়ামী লীগ দায়ী। অলসো বলছে আওয়ামী লীগও দায়ী, সিন্স ইটস বার্থ, অর্থাৎ আপনার জন্মের পর থেকেই ওয়ান সেকশন অফ দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগ জন্মের পর থেকে আওয়ামী লীগের একটা অংশ ওয়াজ প্রো ওয়েস্টার্ন বলতে হচ্ছে আমেরিকাপন্থী। আমেরিকার একটা অংশ হচ্ছে, রাজনীতিতে বিভিন্ন মানে মতাদর্শ আছে আপনার, কেউ ক্যাপিটালিজম, কেউ সোশ্যালিজম, এগুলো সব দলে আছে। তো এগুলো সব পলিটিক্যাল, এগুলো একটা বড় টার্ম। তো বলছে অ্যানাদার চাঙ্ক ওয়ান্টেড সোশ্যালিজম, বলছে এই যে আওয়ামী লীগের দুইটা অংশের একটা অংশ চাইছে আমেরিকান অংশ, যারা তারা চাইছে আমেরিকান পন্থী, তারা ক্যাপিটালিজমের পক্ষে ছিল, এবং আরেকটা অংশ ছিল সমাজতন্ত্র সোশ্যালিজমের পক্ষে, যেটা আপনারা বলতে পারেন এটা আসছে কোথায় থেকে, এটা আসছে হচ্ছে আপনার রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। তো স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু পৃথিবীতে স্নায়ু যুদ্ধ চলতেছিল, কোল্ড ওয়ার চলছিল। একদিকে আপনার আমেরিকার ক্যাপিটালিজম, আর একদিকে আপনার সোভিয়েত ইউনিয়নের, যেটা বর্তমানে রাশিয়া, তাদের সোশ্যালিজম, এগুলো নিয়ে দ্বন্দ্ব ছিল। তো পৃথিবীর তৃতীয় বিশ্বের রাষ্ট্র, একটা ছোটো দেশ আমরা ছিলাম। তো এই রাষ্ট্রগুলোর উপরে আমেরিকা খবরদারি করতো, খুব কারা সোশ্যালিজম নিয়ে লাফালাফি করে তাদেরকে খুব কঠোর হাতে দমন করতো আমেরিকা, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো আমেরিকার মধ্যে এক অংশ ছিল আমেরিকাপন্থী, এক অংশ ছিল রাশিয়াপন্থী। তাজউদ্দিন বিলং টু অর্থ হচ্ছে কারো মালিকানা হওয়া বা কোনো গ্রুপের মধ্যে এখানে অন্তর্ভুক্ত হওয়া। তাজউদ্দিন আহমেদ বিলং টু দ্য সেকেন্ড ক্যাম্প, তাজউদ্দিন আহমেদ সোশ্যালিজমের পক্ষে ছিল। বাট দিস সেকশন, কিন্তু আওয়ামী লীগের এই গ্রুপটা, সোশ্যালিজমের গ্রুপটা, ওয়াজ নেভার অ্যাট দ্য হেলম অফ দ্য পার্টি, তারা কখনই দলের প্রধান হতে পারে নাই। অ্যাট দ্য হেলম মানে হচ্ছে আমরা জানি নৌকার যেই কান্ডারি, অথবা আমরা নৌকা নিশ্চয়ই জাহাজে বা লঞ্চে চড়ছি, লঞ্চের সামনে যেই নৌকা লঞ্চটা চালায় যিনি, ওনাকে এই জায়গাটাকে হেলম বলে, ওনাকে বলে আর কি। তো বলতেছে আওয়ামী লীগের পার্টিতে এই সোশ্যালিজমের ভাবদর্শের নেতারা প্রধান কখনোই হয় নাই। দ্য ইন্টারন্যাশনাল সিনারিও, আন্তর্জাতিক দৃশ্যপট, ওয়াজ অলসো নট
ইন হিজ ফেভার, অর্থাৎ যেহেতু তিনি সোশ্যালিজমের বিশ্বাসী ছিল, কোনো কিছুই তার পক্ষে ছিল না। আমেরিকা এগুলো কট্টরভাবে সোশ্যালিজম দমন করছে। টু কোট হ্যামলেট, বলছে হ্যামলেট থেকে একটু কোট করছে, দ্য টাইম ওয়াজ, তাজউদ্দিন আহমেদের সময়টা কেমন ছিল, আউট অফ জয়েন্ট, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ এমন একটা সময় জন্মগ্রহণ করছিল যখন একটা আমরা অসময়ে বলি, তাজউদ্দিন আহমেদ তার অসময়ে সে জন্মগ্রহণ করছিল। ইট ওয়াজ দ্য এরা অফ কোল্ড ওয়ার, তখন ছিল শীতল যুদ্ধ চলতেছিল। 1947 সালে কোল্ড ওয়ার শুরু হয়, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙা যাওয়ার পরে এই যুদ্ধ শেষ হয়। তো বলছে হোয়েন দ্য ইউএসএ ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, বলছে ওই সময় ইউএসএ খুব অ্যাগ্রেসিভ ছিল অ্যাগেনস্ট এনি সোশ্যালিস্ট এন্ডেভার, যেই কোনো সোশ্যালিজম প্রচেষ্টা, এন্ডেভার মানে প্রচেষ্টা ইন দ্য থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বে যে কোনো সোশ্যালিজমের প্রচেষ্টাকে আমেরিকা বন্ডুল করে দিত। তার মানে তাজউদ্দিন আহমেদদেরকে মানে দমন করতো। আ টাইম when Congo's Patrice Lumumba or Chile's Salvador Allende, তো এখানে দুইজন মানুষের কথা বলছে, কঙ্গোর উনি এবং চিলির এই মানে নেতা, এই দুজন নেতা ওয়ার মার্ডার, তাদেরকে হত্যা করা হয়েছিল বিকজ অফ দ্য লেফট লার্ন লিনিং অ্যাক্টিভিজম, বামপন্থী, লিন মানে কোনো পক্ষে মতাদর্শ দেওয়া, তো তাদের বামপন্থী মতবাদের কারণে আমেরিকা এই দুজনকে হত্যা করছে, চিন্তা করেন। তারপরে আরেকজনের নাম আছে রবার্ট ম্যাকনামারা, তার পরিচয় দিয়ে দিচ্ছে, যেহেতু আমরা তাকে চিনি, অ্যান এপিটম, এপিটম মানে সিম্বল, মূর্ত প্রতীক বলি আমরা, এপিটম অফ অ্যাগ্রেসিভ ইউএস ক্যাপিটালিজম। তো বলতেছে এই লোকটা আমেরিকার যে পুঁজিবাদের মানে অ্যাগ্রেসিভ প্রতিনিধি, ওয়াজ দেন দ্য চিফ অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। তা আমরা জানি সব সময় জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো কিন্তু আমেরিকা চালায়। তো এইখানেও কিন্তু এই যে রবার্ট ম্যাকনামারা আমেরিকার ব্যক্তি, এবং তিনি আমেরিকার ক্যাপিটালিজমকে ধারণ করতো, লালন করতো, এগুলোরও নিয়ে কাজ করতো, তাকে বানাইছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান, চিফ বানাইছে। ম্যাকনামারা ওয়াজ দ্য পারসন, তিনি এমন একজন মানুষ ছিল হু হ্যাড ইনিশিয়েটেড, যিনি যাত্রা করেছিল, শুরু করেছিল দ্য কনসেপ্ট অফ এনজিওস, অর্থাৎ এই লোকটাই পৃথিবীতে এনজিও নিয়ে আসছে। কেমন, এই এনজিও কিন্তু পৃথিবীতে এখানে দেখবো যে দারিদ্রতা রোধ করার পরিবর্তে বাড়াইছে ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তৃতীয় বিশ্বে ইনি এনজিও নিয়ে আসছে এই লোকটা, হুইচ টু এ লার্জ এক্সটেন্ট, ব্যাপকভাবে ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ডেস্ট্রয়িং দ্য লেফট মুভমেন্ট ইন দিস সোসাইটিস, এবং আমাদের এই সমাজে, তৃতীয় বিশ্বের সমাজে, ইন দিস সোসাইটি, যে লেফট মুভমেন্ট, বামপন্থী যে আন্দোলনগুলো আসছিল, এগুলো তিনি ডেস্ট্রয় করছে এই লোকটা। অর্থাৎ এই বামপন্থী, অর্থাৎ এই যে আসলে সোশ্যালিজমের কথা কি, সোশ্যালিজমের কথা হচ্ছে রাষ্ট্র তার সম্পদ সকল মানুষের সমানভাবে ভাগ করে দেবে, এরকম হয়তো কিছু, বা আর অন্যান্য টার্ম আছে, আই ডোন্ট নো অল অফ দিস। তো এখানে ক্যাপিটালিজমের কথা কি, ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদের মালিক ব্যক্তি হবে, এবং এই এনজিওসগুলো এইখানে প্রফিট তাদের হয়তো, তো এনজিওসগুলো থ্রাইভ যেন করে, এই কারণে হয়তো তারা এই বামপন্থী যে মুভমেন্টগুলো এগুলো তারা দমন করতো। তাজউদ্দিন প্রনাউন্সড ডিসলাইকস ফর ম্যাকনামারা, তো ম্যাকনামারা ছিল ক্যাপিটালিজমের মানুষ, তাজউদ্দিন ছিল সোশ্যালিজমের মানুষ। তাজউদ্দিন কিন্তু মারাত্মক অপছন্দ করতো এই ম্যাকনামারে ওয়াজ। সো এখন তার সাথে তার সম্পর্ক কি, তাজউদ্দিন একজন প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু পরবর্তীতে হইলেও ওনার প্রেসিডেন্ট হওয়ার সব কোয়ালিটি ছিল, এবং বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল উনি, স্বাভাবিকভাবে ওয়ার্ল্ড ব্যাংকের যেই প্রধান তার সাথে ওনার একটা সম্পর্ক, একটা মানে একটা যোগাযোগ থাকাই অবশ্য। এখানে বলছে তাজউদ্দিন প্রনাউন্সড ডিসলাইক ফর ম্যাকনামারা, তাজউদ্দিনের সাথে ম্যাকনামারার সম্পর্ক ভালো ছিল না, ওয়াজ সো স্ট্রং দ্যাট, তার অপছন্দ এত বেশি ছিল যে অন ওয়ান ওকেশন ইন দিল্লির একটা অনুষ্ঠানে হি মানে তাজউদ্দিন ইভেন রিফিউজড, অস্বীকার করেছিল, গ্রহণ করে নাই, টু স্পিক টু হিম, অর্থাৎ এক ম্যাকনামারার সাথে তাজউদ্দিন কথা বলে নাই, তাকে পাত্তা দেয় নাই। ইট রিকোয়ার্স সাম গার্ডস, অর্থাৎ এই যে একজন ওয়ার্ল্ড ব্যাংকের আপনি প্রধানকে আপনি অবজ্ঞা করবেন, এর জন্য আপনার সাহস থাকতে হবে। ইট রিকোয়ার্স সাম গার্ডস মানে কারেজ ফর দ্য ফিনান্স মিনিস্টার অফ এ পুয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের অর্থমন্ত্রীর পক্ষে এটা অবশ্যই কঠিন জিনিস। টু ডিসরেসপেক্ট দ্য অল পাওয়ারফুল ওয়ার্ল্ড ব্যাংক
ব্রিমো, অর্থাৎ বিশ্বব্যাংকের এই বসকে ম্যাকনামারাকে অবজ্ঞা করা এত সহজ ছিল না। সো নো ডাউট, নিঃসন্দেহে এ স্পিরিটেড পার্সন লাইক তাজউদ্দিন আহমেদ, অর্থাৎ একজন তাজউদ্দিন আহমেদের মতো সৎ মানুষ উড নট বি টলারেটেড, তাকে সহ্য করা হবে না বাই দ্য ওয়েস্টার্ন ডিপ স্টেটস, অর্থাৎ পশ্চিমের ডিপ স্টেট সিস্টেম তাকে থ্রেট হিসেবে মনে করবে। তাজউদ্দিনস ফল, তাজউদ্দিনের এই পতন অ্যান্ড সাবসিকুয়েন্ট মার্ডার, এবং তার পরবর্তীতে তাকে যে হত্যা করা জেলের ভিতরে, ওয়ার হচ্ছে এখানে ভার্ব। হ্যাঁ, তার এই ওয়ার ইন অল সেন্স ভেরি মাচ অন দ্য গার্ড, অর্থাৎ অন দ্য গার্ড, আমরা এই বিষয়টা দেখবো। অন দ্য গার্ড হচ্ছে পসিবলি অর লাইকলি, কোনো কিছু হবে মানে অবশ্যই হবে, এই বিষয়টা হচ্ছে অন দ্য গার্ড। লাইকলি, পসিবল, প্রবেবল, এক্সপেক্টেড। বলছে তাজউদ্দিন আহমেদ যেহেতু তার উদ্যত আচরণ দেখাইছে এবং সে যেহেতু সোশ্যালিজমের মানুষ, তো সে যে মারা যাবে এটা তাকে হত্যা করা হবে, এটা বোঝাই যেত। হোয়াট ওয়ার দ্য মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসপেক্টস অফ মেকিং দিস ডকুমেন্টারি? তো আরেকটা প্রশ্ন করছে ডেইলি স্টার, যে ডকুমেন্টারি বানাইতে যে আপনার সমস্যা হয়েছে কিনা। বিট অ্যাক্সেস টু আর্কাইভাল ম্যাটেরিয়াল, বলছে হইতে পারে আপনি এই একটা ডকুমেন্টারি বানাতে গেলে যুদ্ধের অনেক ইতিহাসের ভিডিও ফুটেজ, স্টিল পিকচার্স, হ্যাঁ, তারপর টেক্সট, হ্যাঁ, অনেক কিছু দরকার হয়, এগুলোর বলে আর্কাইভ ম্যাটেরিয়াল। ইথিক্যাল ডিলেমা আর পলিটিক্যাল সেন্সিটিভিটিস, বলছে কোথাও কি কোনো ঝামেলা পড়ছে এরকম। ইন রেট্রোস্পেক্ট ইজ, অর্থাৎ আপনাকে যদি অতীতে আপনি চলে যান, গো পাস্ট, ইন রেট্রোস্পেক্ট অর্থ হচ্ছে গো টু দ্য পাস্ট, যদি আপনি ফিল্ম মেকিংয়ের সময়টাতে চলে যান, ইজ দেয়ার এনিথিং ইউ উড হ্যাভ ডান ডিফারেন্টলি, বলছে তখন কি আপনি ভিন্নভাবে কিছু করতেন? বলছে অ্যাজ এ নেশন, একটা জাতি হিসেবে ওই বাঙালি, আমরা বাঙালিরা আর নট ভেরি হিস্টোরি কনসাস, আমরা ইতিহাস সচেতন মানুষ না। অ্যান্ড হ্যাভ ভেরি লিটল আর্কাইভাল সেন্স, এবং কোনো কিছু যে সংরক্ষণ করতে হয় এটার সেন্স আমাদের মধ্যে কম। সো ফর এনি ডকুমেন্টারি ফিল্ম মেকার ইন দ্য হিস্ট্রি কান্ট্রি, অর্থাৎ যেই কোনো মানে ইতিহাস ভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম মেকার যারই হোক, লেক অফ ওয়েল প্রিজার্ভ আর্কাইভাল ম্যাটেরিয়াল আর ফুটেজ ইজ এন এন্ডেমিক প্রবলেম। বলছে এই ক্ষেত্রে আমি ফিল্ম বানাই অথবা যেই ইতিহাস ভিত্তিক ফিল্ম বানাই, তার জন্য একটা মানে চিরন্তন সমস্যা এটা। বাট আই অ্যাকুয়েস টু দিস অ্যাজ পার্ট অফ মাই প্রফেশনাল হ্যাজার্ড, বলছে আমি মেনে নিয়েছি। অ্যাকুয়েস শব্দের অর্থটা আমরা দেখব, অ্যাকসেপ্ট সামথিং রিল্যাক্টেন্টলি, কোনো কিছু না পারতে মেনে নেওয়া, বাট উইদাউট প্রোটেস্ট, পারমিট। বলছে আমি মেনে নিয়েছি, যেহেতু এটা নিয়ে একটা সমস্যা আছে, আমি মেনে নিয়েছি। দ্য রিয়েল কনসার্ন ফর মি, বলছে আমার জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা ইন মেকিং দ্য ফিল্ম অন তাজউদ্দিন আহমেদের উপরে ডকুমেন্টারি বানানোর যে সবচেয়ে বড় সমস্যা ওয়াজ অ্যাড্রেসিং দ্য স্পেশাল বন্ড দ্যাট এক্সিস্টেড বিটুইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড তাজউদ্দিন আহমেদ, অর্থাৎ এই দুজনের মধ্যে যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কটার বিষয় নিয়ে ডিটেল ব্যাখ্যা করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। ওয়েন বঙ্গবন্ধু রিভাইভড, যখন বঙ্গবন্ধু রিভাইভড অর্থ হচ্ছে কোনো কিছুকে পুনর্জাগরণ করা, পুনরুজ্জীবিত করা, যখন বঙ্গবন্ধু আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করলো ইন দ্য আর্লি 1960s, অর্থাৎ 1960-এর দশকে, ডিউ টু তাজউদ্দিনস এক্সেপশনাল ইন্টালেকচুয়াল অ্যাবিলিটি, অর্থাৎ তাজউদ্দিনের অসাধারণ মেধার কারণে এবং সাংগঠনিক দক্ষতার কারণে, মানে বঙ্গবন্ধু রাইটলি পিকড, সঠিকভাবে গ্রহণ করেছিল তাজউদ্দিন আহমেদকে অ্যাজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য পার্টি। আমরা এই যে ওবায়দুল কাদের কি জন্য ছিল সাধারণ সম্পাদক, এই সাধারণ সম্পাদক হিসাবে তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু গ্রহণ করেছিল। তাজউদ্দিন অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে হ্যাড ইমেন্স রেসপেক্ট ফর বঙ্গবন্ধুর প্রতি তাজউদ্দিন আহমেদের অনেক সম্মান ছিল অ্যাজ এ ক্যারিজমেটিক লিডার অফ ম্যান, একজন অসাধারণ, ক্যারিজমেটিক লিডার মানে হচ্ছে অসাধারণ নেতা হিসেবে তার প্রতি বিশ্বাস ছিল। হি ওয়ান্স টোল্ড, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ একদিন টোল্ড তোফায়েল আহমেদকে বলেছিল, উই হ্যাভ প্লেসড এখানে ভার্ব, অল আওয়ার লাইফ সেভিংস, আমাদের জীবনের সব সঞ্চয় রেখে দিয়েছি ইন মুজিব ভাইস অ্যাকাউন্ট, মুজিব ভাইয়ের অ্যাকাউন্টে। এটা তারা বলছে মানে আমরা সব ট্রাস্ট ভাইয়ের উপরে করছে, ভাইয়া চাইলে আমাদের সে বিট্রে করতে পারে, মানে এরকম একটা জিনিস বোঝাচ্ছে। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু, এই দুজনের সাথে সম্পর্ক হ্যাড আ স্পেশাল কেমিস্ট্রি, একটা বিশেষ কেমিস্ট্রি ছিল। যখন বলি স্পেশাল কেমিস্ট্রি মানে তাদের সম্পর্কটা ভালো ছিল, একজন একজনকে বুঝতো, অ্যান্ড ওয়াজ মিউচুয়ালি ভেরি কম্পেটেবল, একই জিনিস তারা, এই যে কেমিস্ট্রিটা এখানে বলছে কম্পেটেবল মানে সামঞ্জস্যপূর্ণ, একজন অপরজনকে বুঝতে পারতো, আন্ডারস্ট্যান্ডেবল ছিল। বাট দেয়ার
হারমোনিয়াস রিলেশনশিপ, এই যে তাদের ভালো সম্পর্ক, হারমোনিয়াস মানে ঐক্য, মিল, সম্পর্কটা বিগেন টু সাওয়া, আস্তে আস্তে তিক্ত হওয়া শুরু করলো আফটার বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। বঙ্গবন্ধু ওয়ান্স আ পর্টিজ অফ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমরা বলি পর্টিজ মানে হচ্ছে, আমরা অর্থটা যদি দেখি, পর্টিজ মানে হচ্ছে পিউপিল, স্টুডেন্ট, হ্যাঁ, আমরা অ্যাপ্রেন্টিস বলি, ট্রেইনি বলি, ডিসাইপল, ভক্ত, হ্যাঁ। তো এখানে বলছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছাত্র বলতে পারেন বঙ্গবন্ধুকে, হ্যাঁ। বলছে একসময় বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছাত্র, দো হি ওয়ান্টেড সোশ্যালিজম, অলসো হ্যাড এ ফ্যাসিনেশন ফর ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি। তো বঙ্গবন্ধু দুইটা জিনিস কাজ করতো একসাথে। সে যেমন আপনার চীন এবং রাশিয়ার সোশ্যালিজম নিয়েও প্রভাবিত ছিল, একসাথে বঙ্গবন্ধু ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের দিকেও তার ইচ্ছা ছিল। তাজউদ্দিন অন দ্য আদার হ্যান্ড ওয়াজ মোর অফ এ সোশ্যাল ডেমোক্রেট, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ কখনোই লিবারাল ডেমোক্রেট ছিল না, তিনি ছিলেন সোশ্যাল ডেমোক্রেট। তো এই জায়গায় তাদের দুজনের একটু মিল ছিল না। সো দেয়ার ওয়াজ এ সিজম, সিজম মানে হচ্ছে ফাটল, তাদের দুজনের মধ্যে একটা ফাটল ছিল। অ্যান্ড দ্যাট সিজম গ্র্যাজুয়ালি ওয়াইডেন্ড, এবং তাদের এই ফাটল দিন দিন বাড়তে থাকলো। তাদের এই মানে দ্বিমত, হ্যাঁ, একটা হচ্ছে লিবারাল ডেমোক্রেসি, একটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি, দুইটা তাদের স্প্লিট, ভাঙন, ডিভিশন, হ্যাঁ, স্প্লিট, ডিভিশন, রিফট, ব্রিজ, ব্রেক ছিল। টু দ্য পয়েন্ট দ্যাট তাজউদ্দিন আহমেদ আলটিমেটলি হ্যাড টু লিভ বঙ্গবন্ধুস ক্যাবিনেট, এবং তাদের দুজনের সম্পর্ক এত খারাপের দিকে গেছে যে একসময় তিনি ক্যাবিনেট থেকে বের হয়ে গেছে। অ্যাড্রেসিং দ্য নিউঅন্সড পলিটিক্যাল সেন্সিটিভিটি অফ দিস পার্টি অফ আওয়ার হিস্ট্রি, এবং এর মাধ্যমে আমাদের এই রাজনৈতিক দলের, হ্যাঁ, নিউঅন্স তো মানে খুব সূক্ষ্ম, বাট খুব নিউঅন্সড শব্দের অর্থটা আমরা দেখব, মানে ক্যারেক্টারাইজ বাই সাবটল শেডস অফ মিনিং এক্সপ্রেশন, অর্থাৎ সামান্য এই যে তাদের ভুল বুঝাবুঝি, এবং এটা আমাদের কী ছিল, ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট ফর মি ইন মেকিং দ্য ডকুমেন্টারি। এই জিনিসটা ডকুমেন্টারি বানাইতে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। ইন টুডেজ পোলারাইজড পলিটিক্যাল ক্লাইমেট, আজকের এই আপনারা কী বলেন, পোলারাইজড বলতে বোঝাচ্ছে বিভাজিত রাজনৈতিক এরিনায়, পৃথিবী এখন বিভিন্ন ভাগে বিভক্ত। হোয়াট লেসন্স ফ্রম তাজউদ্দিন আহমেদ লিডারশিপ, আমরা তাজউদ্দিন আহমেদের নেতৃত্ব থেকে কী শিখতে পারি, তার চরিত্র থেকে কী শিখতে পারি। ডু ইউ বিলিভ আর মোস্ট রিলেভেন্ট ফর বাংলাদেশ এন্ড ওয়াইডার রিজন, বলছে তার চরিত্র থেকে বাংলাদেশের মানুষের কিছু নেওয়ার আছে, তো পৃথিবীর কেউ কি তার কাছ থেকে কিছু শেখার আছে। অ্যাজ আই সেড আর্লিয়ার, আমি যেমন আগেই বলছি, ইনকারাপ্টেবিলিটি অর্থাৎ দুর্নীতিহীন, ডেডিকেশন টু কজ মহান উদ্দেশ্য, সেকুলারিজম অর্থাৎ সেকুলারিজম, অর্গানাইজেশনাল স্কিল মানে সাংগঠনিক ক্ষমতা, অ্যান্ড কমিটমেন্ট টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, জনগণের মঙ্গল, এই সব কিছু কি ওয়ার দ্য হলমার্কস অফ তাজউদ্দিন পার্সোনা, এই সব কিছু ছিল তাজউদ্দিনের চরিত্রের বৈশিষ্ট্য এবং তার রাজনীতির আদর্শ। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দিস কোয়ালিটিস, এই গুণগুলো আর মিসিং, এখন আর পাওয়া যাচ্ছে না অ্যামং টুডেজ পলিটিশিয়ানস, আজকের রাজনীতিবিদদের মধ্যে এগুলো পাওয়া যায় না। আই রিকন মানে আই থিঙ্ক, আমি মনে করি দিস ইজ ট্রু ফর দ্য হোল ওয়ার্ল্ড নাও। বলছে এই যে রাজনীতিবিদদের যে অধপতন, এটা সারা পৃথিবীতে চলতেছে। পলিটিক্স হ্যাজ বিকাম মোর অফ এ কর্পোরেট অ্যাফেয়ার, এখন পলিটিক্সটা হয়ে গেছে কর্পোরেট, মানে এখানে কোনো মানে জনসেবা নাই। আইডিয়ালিজম আনফর্চুনেটলি হ্যাজ টেকেন এ ব্যাক সিট, অর্থাৎ এই যে আদর্শ বলতে আমরা যেটা বলছি, এখন এটা আছে ব্যাক সিটে, কোনো আদর্শ বলতে কিছু নাই টুডেজ আজকের রাজনীতিতে। এটা বোথ ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাক্রস দ্য গ্লোব, এটা শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতেই।